শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৮০। আজ শুক্রবার, কর্মব্যস্ত মানুষের সাপ্তাহিক ছুটির দিন। রোদ ঝলমলে সুন্দর একটি সকাল, তবে সুন্দর শব্দটা বড়ই আপেক্ষিক, কারণ সব সুন্দর সবার জন্য সুন্দর হয়ে আসে না। এই যেমন শীতলের কথাই ধরা যাক, আজ তার সকালটা শুরু হয়েছে জেলখানায় বন্দি দশায়। এখানে বাবা নেই, মা নেই, নেই প্রাণপ্রিয় পুরুষটিও। অথচ গতকাল সকালটাও তার জন্য অন্যরকম ছিল। পরিবারের আদুরে মেয়ে হয়ে সবার আদরে সময় কাটিয়েছিল সে। অথচ আজকে তার অবস্থান ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। কে জানতো ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে বদলে যাবে জীবনের গতিপথ, ভেঙে যাবে স্বপ্ন। এখানে আসার পর থেকে কেন জানি তার মনে হচ্ছে জেলের দেয়ালগুলো তাকে দেখে উপহাস করে হাসছে, ফিসফিসিয়ে বিদ্রূপ করছে। শীতল নামটা বদলে দিয়ে খুনি নামে ডাকছে। সে অবশ্য তাতে লজ্জা কিংবা ভয় পাচ্ছে না, বরং ভালো লাগছে। কারণ সে জানে এই সমাজের মানুষের চোখে খুনি আসামি অপরাধী হলেও যা করেছে ভাইকে বাঁচাতে করেছে, বোনের মুখের হাসি টেকাতে করেছে, করেছে অনাগত অতিথির জন্য, করেছে একজন মায়ের জন্য যিনি কোলে বুকে করে তার সন্তানকে মানুষ করেছেন, করেছে চৌধুরী বাড়ির সব জীবন্ত ফুলগুলোকে একই ডালে ফুটিয়ে রাখতে। সেখান থেকে একটা ফুলকে হারিয়ে ফেলে বাগানের সব সৌন্দর্য হারিয়ে যাবে, শূন্যতা গিলে খাবে বাকি ফুলগুলোকে। তাছাড়া নতুন অতিথিকেও জানানো দরকার, বাবা মানে বিশাল বটবৃক্ষ, সন্তানকে আপদ বিপদ থেকে রক্ষা করার জীবন্ত দেওয়াল। শুধু এইটুকু বোঝানোর জন্য হলেও ভাইয়াকে যে বাঁচতেই হবে। সে অবশ্য জানেই না নতুন অতিথি আগমনের কথা, শুধু সেই না, বাড়ির কেউই জানে না। শীতল নিজেও জানতো না, যদি না পরশু রাতে বোনের কাছে শুতে যেত। শুদ্ধ না থাকলে কেন জানি ঘুম আসে না তার। এক আসলে আবোল তাবোল কিসব চিন্তা মাথায় ঘুরপাক খায়। চোখের সামনে নীল রঙা দুটো চোখ ভাসতে থাকে। মনে হয় কেউ তাকে ফলো করছে, কেউ তাকিয়ে থেকে হাসছে। কেয়ারাকে মিস করে, তাদের স্মৃতিগুলো মনে পড়ে, নিজেকে খুব অপরাধী মনে হয়। শুদ্ধর বাইরে থাকলে বুকের ভেতরটা ভয়ে কুঁকড়ে থাকে। তার বয়স অল্প, তবে জীবনে যেসব সমস্যা পার করেছে, ভয়টা আজকাল জেগে বসেছে। এসব চিন্তা যখনই মাথায় ভর করে তখনই মায়ের কাছে ছুটে চলে যায়, না হলে দেখে সায়ন আছে কি না। যদি দেখে সায়ন নেই, তাহলে স্বর্ণের সঙ্গে ঘুমায়। স্বর্ণ তাকে কাছে টেনে গল্প করতে করতে ঘুম পাড়িয়ে দেয়। সেদিনও সে গিয়েছিল, কিন্তু রুমে ঢুকে দেখে স্বর্ণ ওয়াশরুম থেকে বের হচ্ছে। চোখে মুখে পানি দিয়ে এলেও কাহিল অবস্থা। তাকে দেখে স্বর্ণ হেসে শুতে বলল। মুখ মুছে পানি খেয়ে শীতলের গা ঘেঁষে শুলো। ৩ বোন আগে এভাবেই শুয়ে কত গল্প করত। শখ চলে যাওয়ায় একটু খারাপই হয়েছে। শীতল একবার ভাবল শখকে ভিডিও কল করে গল্পের সঙ্গী করতে, কিন্তু অর্ক থাকলে খারাপ দেখাবে, তাই সেই চিন্তা বাদ দিল। নড়ে চড়ে স্বর্ণের পেটের উপর এক পা তুলে দিয়ে আরাম করে শুলো। পাশের জনের পেটের ওপর পা না দিলে তার ঘুম আসে না। বিয়ের প্রথম কদিন ঘুমের ঘোরে শুদ্ধর পেটের ওপরও পা তুলে দিত। শুদ্ধ নামিয়ে দিলে আবার দিত, তাতে ভীষণ বিরক্ত হতো। এক পর্যায়ে বিরক্তির সুরে বলতো, না, এর জ্বালাই তো পারা গেল না, কোনো ভদ্রমেয়ে এভাবে ঘুমায়। সেও ঘুমের ঘোরে জবাব দিত, খ্যাস না করে ঘুমান, সকালে উঠে সালাম করে নেব। বেচারা তখন কিছু বলার ভাষা খুঁজে না পেয়ে চুপ করে থাকে। কয় মাসে অবশ্য তারও অভ্যাস হয়ে গেছে, বরং এখন সে না পা দিলে নিজেই টেনে নেয়। শীতল অভ্যাসবশত স্বর্ণের পেটে পা দিলে স্বর্ণ নামিয়ে দিল। গল্প করতে করতে আবার পা দিলে আবারও নামিয়ে দিল। এক পর্যায়ে সে ব্যাপারটা খেয়াল করে মুখ বেজার করে বলল, আপু, তুই বড় জায়ের মতো ব্যবহার করছিস কেন? একটু পা দিলে কি আর এমন হবে? এ কথা বলে পা দিতে গেলে স্বর্ণ পা ধরে থামিয়ে দিয়ে বলল, কার যেন বেবিদের গায়ের স্মেল পছন্দ। আমার। ওয়েট ওয়েট, এই আপু বেবি এলো কোথা থেকে? তার উপস্থিতি এখানে আছে বলেই তো আনা হলো। মানে কি? সামথিং সামথিং। একথা শুনে শীতল তড়াক করে উঠে বসলো, কিছু একটা আন্দাজ করে চোখ বড় বড় করে একবার স্বর্ণের মুখের দিকে তাকালো, তো একবার ওর পেটের দিকে। মূল ঘটনা ধরতে পেরে খুশির চোটে চিৎকার করতে গেলে স্বর্ণ মুখ চেপে ধরে ইশারায় না করলেও মৃদু হেসে বলল, চুপ বোন, চিৎকার করিস না, বাড়ির কেউ জানে না। স্বর্ণ শীতলের মুখ ছেড়ে দিল। ছাড়া পেয়ে শীতল বোনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে বলল, আমাকে অভিনন্দন জানাবে না? তুইও কনসিভ? আরে না, আমি তো খালামণি হব। আসলেই নাকি? তোমার হিটলার দেবর আগেই বলে দিয়েছে বাচ্চা কাচ্চা এখন না, তাকে যতটুকু চিনি ভুল করেও ভুল করবে না সে। ভাগ্যে থাকলে আমাদের পরিকল্পনার বাইরেও অনেক কিছু ঘটে, তবে ভাইয়া যখন বারণ করছে তাহলে জেনে বুঝে করেছে। আগে পিরিয়ডের সমস্যা ছিল, এখনো আছে। ভাবছি আরেকবার ডাক্তারের কাছে যাব। আচ্ছা আব্বু, সুখবরের কথা ভাইয়া জানে?
স্বর্ণ না বোধক মাথা নাড়ালো, অর্থাৎ জানে না কদিন যাবৎ শরীর বেশি খারাপ হয়। ইউরিন টেস্ট করেছিল, পজিটিভ দেখে বিশ্বাসই করতে পারেনি। পরে ব্লাড টেস্ট করে রিপোর্ট পেয়েছে আজ সন্ধ্যার পর। সায়ন আগেই জানিয়েছে আজ রাতে ফিরবে না, ফিরলে আগামীকাল দুপুরে। আর ফোনে জানাতে ইচ্ছে করেনি। কিছু মুহূর্তের জন্য অপেক্ষা করাটা উত্তম। সত্যি বলতে তার মনে হয়েছে ফোনের থেকে মুখোমুখি দাঁড়িয়ে বলার আনন্দটুকু অন্যরকম। সে ফিরুক, ফেরা মাত্রই সায়নের মুখোমুখি দাঁড়াবে, তারপর প্রেগন্যান্সি কিট আর ব্লাড রিপোর্টটা হাতে ধরিয়ে দিবে। তারপর দেখার পালা শাহরিয়ার চৌধুরী কি করে, কিভাবে নেয় খবরটা। হয়তো কথা বলাই ভুলে যাবে, নয়তো খুশিতে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে। তার মানুষটা আবার একটু অন্যরকম। অন্যরকম বলতে দুঃখ পেলে হাসতে পারে, খুশির সময় কাঁদতে পারে। এইসব নিয়ে কথা বলতে বলতে স্বর্ণ ঘুমিয়ে গেল, কিন্তু খুশির চোটে শীতলের চোখে ঘুমিয়ে এলো না। সে নিঃশব্দে উঠে স্বর্ণের গায়ে কাঁথা টেনে চারপাশটা বালিশ দিয়ে ঘিরে দিল, যাতে বোন গড়িয়ে না পড়ে যায়। এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। তারপর সে পা টিপে টিপে বেরিয়ে রান্নাঘরে গেল। নিজের খুশিটুকু উদযাপন করতে একটা মিষ্টি মুখে পড়ে আর একটা হাতে নিয়ে উপরে উঠে এলো। শুদ্ধর রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। বাবু কি তার মতো হওয়ার সম্ভাবনা আছে? না হলেও সবাইকে বলবে তার মতোই হয়েছে। কথা হচ্ছে খবরটা শুদ্ধকে দিতে মন চাচ্ছে, কিন্তু সায়ন যখন জানে না তখন আর কাউকে জানানো উচিত হবে না। আগে সায়ন ভাই জানুক, এরপর ঘটা করে সবাইকে জানাবে। তবে এই মুহূর্তে শুদ্ধকে একটু রাগানো যাক, এ কথা ভেবে সে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মিটিমিটি হাসতে হাসতে শুদ্ধকে মেসেজ করলো, বাড়ি আসা হোক, এসে আমাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হোক। পাক্কা 20 মিনিট পর শুদ্ধের রিপ্লাই এলো, দেরি হবে। মেসেজ দেখে শীতলের রাগ হলো, পরক্ষণেই খুশিতে গদগদ হয়ে টাইপ করলো, আমার না বেবিদের গায়ের স্মেল খুব ভালো লাগে, আপনার ভালো লাগে না? মেসেজ দেখে শুধু ভ্রুকুচকে তাকিয়ে রইল। কিসের মধ্যে কি? ব্যাঙাচি নিশ্চয়ই মুভি দেখেছে, নতুবা হঠাৎ বেবির কথা এলো কোথা থেকে? তবে এখন বেবি টেবি না, এক বেবিকে পেলে পুষে বড় করে বউ বানাতে প্রচুর ধকল গেছে তার। এখন সেই বেবির বেবি হলে জীবন শেষ। ঘরের বেবি আরো বুঝদার হোক, তার ঘুমানোর স্টাইল ঠিক হোক, নয়তো এই রিস্ক নেওয়া যাবে না। দেখা যাবে বেবির পেটের উপর পা তুলে দিয়ে অবস্থা খারাপ করে ফেলবে। একথা ভেবে সে কিছু টাইপ করার আগে শীতল টাইপ করলো, মিস করছি, রাত অনেক হয়েছে, ভুলভাল বকে ব্রেনকে কনফিউজ না করে ঘুমিয়ে পড়। ঘুমাবো এক শর্তে। কি শর্ত? আদুরে সুরে একবার বলুন, আই লাভ ইউ শীতল পাখি। ভালোবাসলে না হয় ভালোবাসি বলতাম। শুদ্ধর চালাকি শীতল ধরতে পারল না, বরং শুদ্ধকে পচাতে বলল, কেউ ভালোবাসে না, আবার আমার কিছু হলে ভ্যা ভ্যা করে কাঁদে। বয়ে গেছে কারো জন্য কাঁদতে, আমার চোখের পানি এত সস্তা না। বুঝলাম, এবার যা বলতে বললাম ফটাফট বলুন দেখি। মানুষ আছে। মানুষ থাকলে আমি কি করব? আমি কি মানুষকে বলছি আমাকে লাভ ইউ বলতে? আপনাকে বলেছি আপনি বলুন, নয়তো ঘুমানো দূর, মেসেজ করে খুব জ্বালাবো। আমিও আমিও মানে আমিও বাড়ি ফিরে জ্বালাবো। এরপর শীতল বেশ কয়েকটা মেসেজ করলেও সিন হলো না, রিপ্লাই এলো না। তবে একটু হলেও জ্বালাতে পেরে শান্তি নিয়েই ঘুমিয়েছিল। ওই মানুষটাকে জ্বালানোই যা শান্তি, তা অন্য কিছুতে নেই। সেসব কথা স্মরণ করে দেওয়ালে মাথা ঠেকালো শীতল। উঁচুতে থাকা জানালার শিক দিয়ে যতটুকু আলো আসছে, তাতে বুঝলো সকাল হয়েছে। রাতের অন্ধকারকে সূর্যের আলো গোগ্রাসে গিলে খেয়েছে। এখন দিনের রাজত্ব, অথচ তার জীবনে ঘুটঘুটে অন্ধকার পাকাপোক্তভাবে গেড়ে বসেছে। সে জানে না এই অন্ধকার আর কখনো কাটবে না কিনা, আর কখনো স্বাভাবিকভাবে চলতে পারবে কিনা, সমাজের মানুষ তাকে সহজভাবে মেনে নেবে কিনা। গতকাল রাতে শতরূপা চৌধুরী অনেক কাঠ পুড়িয়েও তার জামিন করাতে পারেননি, ফলে রাতটুকু এখানে কাটাতে হয়েছে। আজকে দুপুরে নাকি তাকে আদালতে তোলা হবে। সে অবশ্য জানতো ছুটির দিন আদালত পুরোপুরি বন্ধ থাকে, কিন্তু গতরাতে জানলো শুক্র শনিবার বা সরকারি ছুটির দিন হলেও বিচারাকিক কার্যক্রম বন্ধ থাকে না, বরং এই কাজের জন্য প্রতি জেলায় একজন ডিউটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকেন। পুলিশ আসামিকে সেই বিচারকের বাসভবনে অথবা আদালতের বিশেষ চেম্বারে হাজির করেন। সেই বিচারক তখন আসামির অপরাধ অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে হাজতে, আর 18 বছরের কম হলে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তার ক্ষেত্রেও সেটাই করা হবে। এসব ভেবে চোখ বন্ধ করতেই শুদ্ধর মুখটা চোখের সামনে ভেসে উঠল। কালকে সায়নকে হসপিটালে পৌঁছানোর পর সারাফাত আর সাফওয়ান চৌধুরী আজমের থেকে পুরো ঘটনা জেনেছেন। ওনারা প্রথমে ভেবেছিল এটা বিরোধী দলের কাজ। রাজনীতিতে যে দুদিন পর পর এমন কোপাকুপি হয় সেটাও জানেন। এমন কতদিন সায়ন আহত হয়ে ফিরে, এর জন্যই তো ছেলেকে বারণ করেন, কিন্তু সে তো সোনার ছেলে না।
কিন্তু মূল ঘটনা জানার পর যখন জানলেন এখানে শীতলের নাম জড়িয়ে গেছে, শুধু জড়ায়নি, সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে থানায়, কথা শুনে উনি হতভম্ব হয়ে কয়েক পল তাকিয়েছিলেন। উনি কল্পনা করতেও পারেননি শীতল এমন কিছু ঘটাতে পারে। গতদিন শুদ্ধ আহত শায়নকে কোলে তুলে উঠে দাঁড়াতেই ওনারা পৌঁছেছিলেন। পিছনে বসা শীতলকে নজরে আসেনি, আসতো যদি ছেলের রক্তাক্ত অবস্থা দেখে নিজেরাও ঠিক থাকতো। পাগল পাগল হয়ে ছেলেকে নিয়ে না ছুটতেন। আরেকটা কলিজার টুকরোও যে সেখানে গোনাক্ষরেও টের পাননি। কিন্তু যখন শুনলেন শায়নকে ওটিতে ঢুকে সাফওয়ান চৌধুরী, আজম সহ শুদ্ধর ফ্রেন্ডদেরকে ওখানে রেখে সারাফাত চৌধুরী ছুটেছিলেন শীতলের কাছে। ওদিকে টিভিতে ব্রেকিং নিউজ চলছে এই ঘটনা। শাহাদাত চৌধুরী মিটিংয়ে ছিলেন। যখনই ঘটনা শুনলেন কলের পর কল দিতে থাকলেন। মেয়ের অবস্থা জেনে পাগলের মতো করতে লাগলেন। সারাফাত চৌধুরী ভাইকে কোনোমতে বুঝিয়ে বুঝ দিলেও নিজের সারা রাস্তা কাঁদতে কাঁদতে থানায় পৌঁছেছেন। গিয়ে দেখে শীতল বেঞ্চের উপর বসে আছে যেন কাঠের পুতুল। মেয়েটার অবস্থা দেখে বুক কেঁপে উঠল। উনি মায়াভরা কণ্ঠে একবার ডাকলেন, মা, আমার আম্মা। পরিচিত কণ্ঠ শুনে শীতল চোখ তুলে তাকালো। বড় আব্বুকে দেখে ঠোঁট দুটো কেঁপে উঠল। একটা শব্দ মুখ দিয়ে বের হওয়ার আগে চোখ দিয়ে অঝরে অশ্রু গড়াতে লাগলো। একলা একা এখানে খুব অসহায় লাগছিল। জীবনে কখনো এতটা অসহায় লাগেনি। লাগবে কিভাবে, তাকে কখনো একা ছেড়েছে নাকি কেউ? আর না কখনো থানায় আসা হয়েছে। উনি দ্রুত গিয়ে শীতলকে বুকে জড়িয়ে নিলেন। মমতা মাখা হাত মাথায় রেখে বললেন, ভয় নেই মা, এই যে আমি এসে গেছি। তোমার ফুফুও এক্ষুনি চলে আসবে মা, একটু পরই আমরা বাড়ি ফিরে যাব। শীতল ছোট, বয়স কম, তবে একেবারে অবুঝ নয়। সে জানে বড় আব্বু বুঝাতে এসব বলছে। কোনো খুনি গ্রেপ্তার হলে সাথে সাথে ছাড়া পায় না। তবে এই নিয়ে কিছু বলল না। বড় আব্বুর কাঁধে মাথা রেখে বসে রইল। মাথার ভেতর কিসব চিন্তা ঘুরঘুর করছে। বাবা কি জেনেছে তার কথা? মা কি করছে? খবর শোনার পর ঠিক আছেন তো? আর আপু, আপুর কি খবর? সে যখন একা একা এসব ভাবছিল, তখন শুদ্ধহার শতরূপায় এলো। পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধরে কিসব কথা বলল। ধারণা মতে তাকে আদালতে তোলা হবে, এ কথাই বলেছে পুলিশ। কনক যদি মারা না যেত কিংবা নির্বাচনে না দাঁড়াতো তাহলে রিস্ক নিয়ে হলেও শীতলকে ছাড়তো। কিন্তু যা ঘটেছে তাকে ছাড়া মানে হাজারটা প্রশ্নের মুখে পড়া। তার উপরে মরার উপর ফাড়ার ঘায়ের মতো পেছনে পড়েছে মিডিয়া। সাংবাদিকরা শো পেতে আছে কখন শীতলকে বের করা হবে আর প্রশ্ন করা হবে। ঠিক এ কারণে স্বয়ং শাহাদাত চৌধুরী কথা বললেও ওনাকে সরি বলতে হয়েছে। কেননা বিরোধী দল নজর রাখছে জল ঘোলা করার জন্য। এসব ছাপিয়ে ছাড়লে ওনাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এভাবে আরও কিছুক্ষণ আলোচনা চালালেও কাজ হলো না। এদিকে রাত বাড়ছে দেখে একটা সময় তাদেরকে যেতে বলা হলো। শীতল চুপ করে বসেছিল। তার কিছু বলার নেই, চাওয়ার নেই, আবদারও নেই। এখন কান্নাকাটি করা বোকামি ছাড়া কিছু হবে না। শতরূপা শীতলের মনের অবস্থা বুঝে বুকে টেনে কপালে চুমু খেলেন। কত কি বলে অভয় দিলেন। ডাক্তার নাকি বলেছে সায়ন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সেসব বললেন। শীতলও বুঝলো ফুপি তার মানসিক চাপ কমানোর জন্য এসব বলছেন। শীতলের পোশাক বদলানো দরকার দেখে শুদ্ধার আনা ড্রেসটা পরল শীতল। তবে তাকে জোর করেও কেউ কিছু খাওয়াতে পারল না, মুখেই নিল না। তাকে খাওয়াতে গিয়ে সারাফাত চৌধুরী ঝরঝর করে কেঁদে ফেললেন। আর সে নির্লিপ্ত দৃষ্টিতে শুদ্ধর মুখপানে তাকিয়েছিল। জামিন না হওয়াতে কেন জানি মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। চোখ জোড়া লাল লাগছিল। যাওয়ার সময় মায়া নিয়ে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল। এক ধাপ এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছিল। কথা বলতে পারছিল না, কণ্ঠস্বর কাঁপছিল। অবস্থা বুঝে সারাফাত চৌধুরী সামনে এগিয়ে গেলেন। সুযোগ পেয়ে শীতল শুধু এইটুকু বলল, ফাঁসিতে ঝুলে গেলে গেলাম, আফসোস রাখিয়েন না। যে একবার মৃত্যুর চোখে চোখ রেখেছে তাকে ফাঁসির দড়ি আর কি ভয় দেখাবে। এইটুকু বলতে না বলতে একজন মহিলা পুলিশ এসে তাকে নিয়ে চলে গেল। শুদ্ধ দেখল নিয়ে যাওয়া, সঙ্গে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। যা ঘটেছে যত কষ্টই হোক মানতেই হবে। এখন শুধু দেখার পালা তার ভাগ্য তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। ওদিকে সময়ের সাথে সাথে সায়নের অবস্থা অবনতি হচ্ছে। তার পুরো শরীর কোপানো। রড দিয়ে মারার কারণে হাড়ে ফাটল ধরেছে। দুই হাঁটুর যা অবস্থা, সহজে উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছে। ধারালো ছুরি বসানোর ফলে গলার চামড়া কেটে তার শ্বাসনালীর একদম কাছে থেমেছে। আর এক চুল পরিমাণ নড়চড় হলেই এফোর ওফোর হয়ে যেত প্রধান ধমনী। শুদ্ধরা থানা থেকে বেরিয়ে আবার ছুটেছে হসপিটালে। ব্যাগ ব্যাগ রক্ত লাগছে। অর্ক, স্যান্ডি, হাসান, কামরান যখন যা লাগছে ছুটে গিয়ে নিয়ে আসছে। আজম চৌধুরী বাড়ি গিয়ে বাড়ির মেয়েদের এনেছে। সীতারা স্বর্ণের কাঁধে মাথা রেখে নিশ্চুপ হয়ে বসে আছে। স্বর্ণের মাঝে কোনো হেলদোল নেই। সে শুধু এক মনে ওটির লাল লাইটের দিকে তাকিয়ে আছে।
সে জানে রাজনীতিতে এসব হবেই। তার বেহায়া পুরুষটা তাকে বারবার বুঝিয়েছে রাজনীতিতে এসব স্বাভাবিক, কখনো যদি আহত হয় ভুলেও যেন মরা কান্না না করে। সেও মেনে নিয়েছিল তার কথা, তবে বলেও দিয়েছিল মার খাক, অসুস্থ হোক, তবে একেবারে পালানোর চেষ্টা যেন না করে। সে মানতে পারবে না, একদমই পারবে না, কারণ মাত্র এই কয়েক মাসের সংসারে মন ভরেনি। তার আরও সময় লাগবে, আরও ভালোবাসা লাগবে, আরও আদর লাগবে, সর্বোপরি সর্বদা তাকে পাশে লাগবে। সে কি ভেবেছে যে আসতে তার সব দায়িত্ব তাকে চাপিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে? এত সোজা মানবে না, কোনোভাবেই মানবে না। তাকে জানতে হবে তাদের মাঝেও আরেকজন আসতে চলেছে। ওই উন্মাদ পুরুষটাকে কেউ বাবা ডাকার জন্য চলে এসেছে। অনাগত প্রাণটার কোনো দোষ নেই, তবে সে কেন বাবাকে পাবে না? কেন তার আগমনের কথা জানার আগে কেউ পালিয়ে যাওয়ার পায়তারা এঁটেছে? বেহায়ের মতো ঠিকই বলতো, জান রে, শুদ্ধ আমার আগে বাসর সেরেছে, আমি ওর আগে বাবা হব। এবার গোহারান হারাবো ওকে, মিলিয়ে নিস। সেটাই হচ্ছে, তবে পালানোর তারা কিসের? এসব না হয় বাদই থাকলো, কিন্তু তাদের কলিজার টুকরো বোনটা, চৌধুরী বাড়ির তোতা পাখিটা, সে তো খুনের দায় ঘাড়ে চাপিয়ে নিয়েছে, পবিত্র দুই হাতে রক্তের দাগ লাগিয়েছে। তার কি হবে? বোনের কষ্টকে সার্থক করতে হবে না, এসব ভেবেই স্বর্ণ উঠে দাঁড়ালো। সারাদিন বেশ কয়েকবার বমি করেছে, এখনো পেটের মধ্যে গুলিয়ে যাচ্ছে। সে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। পেটে কিছু নেই, খালি পেটে বমি করতে ভীষণ কষ্ট হচ্ছিল, মাথাটাও ঘুরছে। স্বর্ণ বেসিন ধরে নিজেকে সামলে নিল। বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে চোখ মুখে পানি দিয়ে বের হলো। বের হতে দেখে শুধু একটু দূরে দাঁড়িয়ে আছে, তখনও থরথর করে কাঁপছে সে। প্রেশার কি একেবারে নেমে গেল নাকি? এমন হচ্ছে কেন? সে বরাবরই শক্ত ধাঁচের, সহজে কষ্ট পায় না, তবে আজকে কেন উল্টো কিছু হচ্ছে? কেন দমটা আটকে আসতে যখন দেয়াল ধরে এসব ভাবছিল, হঠাৎ অনুভব করলো কেউ তাকে স্নেহমাখা স্পর্শে আগলে নিয়েছে। নিভু নিভু চোখে শুদ্ধকে দেখে হাল ছেড়ে দিল। শুদ্ধ সযত্নে বুকে আগলে নিল বোনকে। শখের থেকে কম ভালোবাসে না স্বর্ণকে। তারপর শক্ত মেয়েটার কি হলো কে জানে, এতদিন যা করেনি আচমকা সেটাই করে বসলো। সে সুদোর হাতটা কপালে ঠেকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। তবে এই কান্নার শব্দ না হলেও সেকেন্ডের মধ্যে শুদ্ধর হাত ভিজে গেল। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তখন শুদ্ধ নরম সুরে বলল, এই ঘটনা কি নতুন? এর আগেও কতবার আহত হয়েছে, আবার সুস্থ হয়ে উঠেছে, এবারও হবে ইনশাল্লাহ। জবাবে স্বর্ণ স্পষ্ট শুধু এইটুকু বলল, তাকে থেকে যেতে বলো ভাইয়া, দ্রুত ফিরতে বলো, তাকে কিছু বলার আছে আমার, তার অনেক কিছু জানার আছে। এটুকু বলতে বলতেই স্বর্ণ জ্ঞান হারালো। স্বর্ণের অবস্থা দেখে আরেকটা কেবিন নিয়ে স্বর্ণকে শুয়ে ডাক্তার ডাকা হলো। প্রেশার মেপে একেবারে লো দেখে স্যালাইন দেওয়া হলো। শুদ্ধ সিরাতকে স্বর্ণের কাছে বসিয়ে রেখে ওটির সামনে গিয়ে দেখে কান্নাকাটি বেঁধে গেছে। ডাক্তার নার্সরা ছুটাছুটি করছে। সায়নের অবস্থা আরও খারাপ। ডাক্তার অভিভাবকদের ডাকলে শুধু নিজে গেল ডাক্তারের চেম্বারে, কারণ সারাফাত চৌধুরীর প্রেশার বেড়ে গেছে অলরেডি, দরদর করে ঘামছেন। ওনাকে টানাটানি করা ঠিক হবে না। শুদ্ধ ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তার বলল, ইয়াং ম্যান, মনকে শক্ত করো। স্যার, ভনিতা না করে যা বলার সরাসরি বলুন প্লিজ। পেশেন্ট ধীরে ধীরে রেসপন্স করা ছেড়ে দিচ্ছে। সরি টু সে, পেশেন্টের অবস্থা দেখে এইটুকুই বলতে পারি, সে রিকভারি করবে না। নিজেদের মনকে শক্ত করো। বাইরের দেশে আয়ো না থাকলে পৃথিবীর যে প্রান্তেই ভাইকে নিয়ে যাও, কাজ হবে না। তবে আমি বলবো তাকে নিয়ে আর টানা হেঁচড়া না করাই ভালো। শুদ্ধ আরও কিছু নিয়ে আলোচনা করে বেরিয়ে এলো, তবে কাউকে এই ব্যাপারে কিছু বলল না। নিজের মধ্যেই সংগোপনে এটাও চাপিয়ে রাখলো। রাতটুকু সেভাবেই কাটলো। সকালবেলা শুদ্ধ মেয়েদেরকে বাড়ি পাঠিয়ে দিল। হসপিটালে শুধু অর্ক, আজম আর শুদ্ধ থাকলো। ঘণ্টাখানিক পর কামরান, হাসান আর স্যান্ডি আসলে অর্ককে জোর করে পাঠানো হলো। তবে আজম আর শুদ্ধ এক চুলও নড়ল না, দুজনই ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। আজ দুপুরে শীতলকে আদালতে তোলা হবে, শুদ্ধকে যেতে হবে। তাই বারবার সবাইকে সাবধানে থাকতে বলে দূর থেকে একবার ভাইকে দেখে বাড়ির পথে রওনা হলো। তার গায়ে এখনো ভাইয়ের রক্তমাখা টি শার্ট। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ছুটবে শীতলের কাছে। আজ সঙ্গে গাড়ি বা বাইক না থাকায় সিএনজি করে এলো। শায়নের পার্টি অফিসের সামনে ছেলেগুলোকে জটলা করে বসে থাকতে দেখে নামলো। এই ছেলেগুলোকে কিছু বলা দরকার। তাকে দেখে ছেলেগুলোই দাঁড়িয়ে গেল। মলিন মুখে সালাম দিল। শুধু ঠোঁটে মলিন হাসি এঁটে সালামের জবাব দিয়ে সবার উদ্দেশ্যে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সকালে নাস্তা করেছিলে তোমরা? না ভাই,
বলো কি, এখন বাজে 11:30। একথা বলে ওয়ালেট থেকে টাকা বের করে একজনের হাতে দিয়ে বলল, সবাই মিলে নাস্তা করে নিতে। তারপর বলল, নাস্তা করে গায়ে জোর বাড়াও, জরুরি কাজ সারতে হবে তো নাকি? কি কাজ ভাই? পরে বলবো, তবে যে কাজ দিব করতে পারলে জনপ্রতি একটা করে টাকিলা। আদার্স অপশনও আছে। আমরা প্রস্তুত ভাই। শুদ্ধ মৃদু হাসলো, তারপর সময় দেখে তাদেরকেও সাবধানে থাকলে বলে রাস্তা পার হলো। রাস্তার ওপাশে রবি একটা ঘর তুলেছে, সেটা বর্তমানে তার অফিস। রবির আপাতত কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেখে তার মুখের হাসি সরছেই না। কনক 3 হাত মাটির নিচে, আর সায়নের যা অবস্থা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জানাজায় শরিক হতে হবে। এই কনকটা এমন দুষ্টু, সায়নকে জবাই করতে নাকি গলায় ছুরি চালিয়েছে। সায়ন আগে যেমন অন্যের গলায় ছুরি চালাতো, ঠিক সেভাবে। ভালোই হয়েছে সব আপদগুলো একসাথে বিদায় হয়েছে। এই খুশিতে সায়নের পার্টি অফিস ভাঙার প্ল্যান করে ফেলেছে। কিন্তু সায়নের দলের ছেলেরা ওখান থেকে এক ধাপ সরছে না। আজব নেই এই সুযোগে ভেঙে ফেলার। এসব নিয়ে আলোচনা করতে করতে খেয়াল করলো শুদ্ধ হেঁটে কোথাও থেকে ফিরছে। থানার পুলিশের থেকে জেনেছে শীতলের জামিন হয়নি, আজ আদালতে তুলবে। একথা শুনে তো তাদের খুশি দ্বিগুণ হয়ে গেছে। মেয়েটাকে আলাভোলা ভাবতো, কিন্তু যেই দেখলো খেল দেখালো তাতে তার লাভ হয়েছে। তবে এখন একটু মজা নেওয়া যাক। বিপদে পড়া শত্রুকে এমন হাবুডুবু খেতে দেখে কার না ভালো লাগে। নিজেরা এইসব নিয়ে আলোচনা করে শুদ্ধকে শুনিয়ে শীতলকে ইঙ্গিত করে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। রবির দলের ছেলেপুলেরা নিজেরাও গলা মিলিয়ে গাইতে শুরু করলো। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। কোমরেরই দোলায় নাকি সাগরেরই ঢেউ, দেখেছিস নাকি ওরে তোদের মাঝে কেউ? চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। শুধু দাঁড়িয়ে গেল, বুঝতে বাকি রইল না রবির খোঁচাটা। তবে পিছনে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না। সব হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। শুধু খারাপ পরিস্থিতি সামলে উঠুক, তারপর না হয় বাংলা সিনেমা দেখার মজা রাজকীয়ভাবে সেলিব্রেট করা যাবে।